বিয়ের পর আসলে ভালোবাসা কোথায় হারিয়ে যায়? মানে ১০,০০০ ফুট ওপরে বিমানের ভেতর বসে থাকা এক সফল ব্যবসায়ী ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। লোকটির জীবনের গল্পটা বেশ চমকপ্রদ। উনি জীবনে ৩বার বিয়ে করেছেন। প্রথম বিয়েটা টিকেছিল ১০ বছর, দ্বিতীয়টা ৩ বছর আর তৃতীয়টা ৬ বছর। বাপরে ৩ বার! মানে প্রতিবারই কি একই প্যাটার্ন ছিল? একদম। প্রতিটি বিয়ের আগেই তার মনে হয়েছিল তিনি যেন স্বর্গের কাছাকাছি আছেন। সঙ্গীর প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু বিয়ের পর হানিমুন শেষ হতে না হতেই সেই প্রবল আবেগ কোথায় যেন উধাও হয়ে যেত। হুম, এটা খুব সাধারণ একটা ঘটনা। তাই না? তার মনে বারবার প্রশ্ন জাগত, প্রেমে পড়ার সেই প্রাথমিক উন্মাদনা কেন স্থায়ী হয় না? কেন সকালের চা থেকে শুরু করে ঘরের লাইট নেভানো পর্যন্ত সবকিছু নিয়েই এত তিক্ততা শুরু হয়? আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই চিরন্তন রহস্যটি নিয়েই কথা বলবো। খুব চমৎকার একটা বিষয়। গ্যারি চ্যাপম্যানের বিখ্যাত দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস বা ভালোবাসার ৫টি ভাষার ধারণার সূত্র ধরে আমরা বোঝার চেষ্টা করব মানুষ কেন তাদের সঙ্গীর ভালোবাসার ভাষা বুঝতে ব্যর্থ হয়, আর কিভাবে সঠিক ভাষা প্রয়োগ করে একটা মৃতপ্রায় সম্পর্ককেও আবার নতুন করে বাঁচিয়ে তোলা যায়। ওই ব্যবসায়ীর প্রশ্নটা কিন্তু আমাদের সমাজের লাখ লাখ মানুষের মনের কথা। মানে আমরা সবাই শুরুতে এক অদ্ভুত রোম্যান্টিক ঘোরের মধ্যে থাকি। কিন্তু ওই ব্যবসায়ীর বিয়েগুলো ভেঙে যাওয়ার মূল কারণ বুঝতে হলে আমাদের আগে ওই প্রেমে পড়ার সাময়িক আবেগ আর প্রকৃত ভালোবাসার মনস্তাত্ত্বিক পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ, কারণ দুটো জিনিস একদমই আলাদা। ঠিক। মনোবিজ্ঞান আর স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখলে প্রেমে পড়ার এই প্রাথমিক পর্যায়টি মূলত একটা সাময়িক উন্মাদনা। এটা সাধারণত ২ বছরের মতো স্থায়ী হয়। এই সময়ে আমাদের মস্তিষ্ক এক প্রকার ডোপামিনের বন্যায় ভেসে যায়। মানে তখন সবকিছুই ভালো লাগে। একদম। মানুষ তখন পুরোপুরি অবচেতন মনের আবেগে চালিত হয়। সঙ্গীর কোনো দোষ বা ত্রুটি তখন চোখে পড়ে না। কিন্তু এই ঘোর যখন প্রাকৃতিকভাবেই কেটে যায়, তখন মানুষ বাস্তব জগতে ফিরে আসে। আর তখনই শুরু হয় আসল পরীক্ষা। বুঝতে পারছি। আসল বা পরিপক্ক ভালোবাসা কিন্তু ওই ডোপামিনের ওপর নির্ভরশীল কোনো স্বয়ংক্রিয় আবেগ না। এটা হলো একটা সচেতন সিদ্ধান্ত। ইচ্ছাকৃতভাবে প্রতিদিন নিজের আরামের জায়গা থেকে বেরিয়ে এসে সঙ্গীকে ভালোবাসার চেষ্টা করাটাই হলো আসল প্রেম। দারুণ বলেছেন। এই ব্যাপারটা শুনলে আমার মাথায় দারুণ একটা রূপক আসে। প্রাথমিক প্রেমের এই ঘোরটিকে আমরা কোনো প্রিমিয়াম সফটওয়্যারের ফ্রি ট্রায়াল পিরিয়ডের সাথে তুলনা করতে পারি। আরে হ্যাঁ, দারুণ উদাহরণ। তাই না? যখন আমরা নতুন কোনো অ্যাপ নামাই, তখন প্রথম কয়েক মাস সব দারুণ দারুণ ফিচার একদম ফ্রিতে ব্যবহার করা যায়। কোনো কষ্ট করতে হয় না। সব নিজে থেকেই চলতে থাকে। কিন্তু নির্দিষ্ট সময় পর ওই ফ্রি ট্রায়াল শেষ হয়ে যায়। আর তখন টাকা দিতে হয়। হ্যাঁ, এরপর যদি সেই সুবিধাগুলো উপভোগ করতে হয়, তবে নিজের চেষ্টায় নিজের পকেটের টাকা খরচ করে সাবস্ক্রাইব করতে হয়। একদম পারফেক্ট একটা রূপক। আর সম্পর্কের ক্ষেত্রে সেই সাবস্ক্রিপশন ফিটা হলো প্রতিদিনের ইচ্ছাকৃত প্রচেষ্টা। ওই ফ্রি ট্রায়াল পিরিয়ডে আমাদের ব্রেইন আমাদের হয়ে সব কাজ করে দেয়, কিন্তু ট্রায়াল শেষ হওয়ার পর আসল দায়িত্বটা নিজেদের নিতে হয়। আর এই ইচ্ছাকৃত প্রচেষ্টার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা মনস্তাত্ত্বিক ধারণা ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো ইমোশনাল লাভ ট্যাঙ্ক বা আবেগের পাত্র। ইমোশনাল লাভ ট্যাঙ্ক মানে আমাদের ভেতরে একটা অদৃশ্য পাত্র থাকে। হ্যাঁ, ধরুন প্রতিটি মানুষের ভেতরে একেবারে জন্ম থেকেই এই অদৃশ্য লাভ ট্যাঙ্কটা থাকে। এই ট্যাঙ্কটি যখন ভালোবাসায় পূর্ণ থাকে, তখন মানুষ সুখী থাকে, পৃথিবীকে ইতিবাচক দৃষ্টিতে দেখে এবং স্বাভাবিক আচরণ করে। কিন্তু এই ট্যাঙ্ক যখন খালি হতে শুরু করে, তখনই যাবতীয় আচরণগত সমস্যা, রাগ, অভিমান আর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মানে সব সমস্যার মূলে ওই খালি ট্যাঙ্ক। ঠিক তাই ওয়েসলি নামের এক কিশোরীর মর্মান্তিক ঘটনাটা এখানে খুব ভালো একটা উদাহরণ হতে পারে। ওয়েসলির যখন বয়স মাত্র ৬, তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়। ও, ৬ বছর বয়স তো খুব সেনসিটিভ একটা সময়। খুবই। একটা ৬ বছরের শিশুর মস্তিষ্ক এই বিচ্ছেদকে ব্যক্তিগত প্রত্যাখ্যান হিসেবে গ্রহণ করে। এরপর তার মা দ্বিতীয় বিয়ে করেন। ওয়েসলির কিন্তু সমস্ত শারীরিক আর বস্তুগত চাহিদা পূরণ করা হয়েছিল। দামি খেলনা, ভালো স্কুল, সুন্দর পোশাক সবই ছিল। কিন্তু তার ভেতরের ইমোশনাল লাভ ট্যাঙ্কটি পুরোপুরি খালি পড়েছিল।
কারণ বস্তুগত জিনিসপত্র তো আর আবেগের শূন্যস্থান পূরণ করতে পারে না। একদমই তাই। সে সবসময় ভাবত কেউ তাকে সত্যিই ভালোবাসে না, আর এই খালি ট্যাঙ্ক পূরণ করার এক মরিয়া চেষ্টায় সে কিশোর বয়সে ভুল পথে পা বাড়ায়। মানে ভুল মানুষের কাছে ভালোবাসা খুঁজতে শুরু করে। হ্যাঁ, কারণ তার কাছে তখন যে কোনো ধরনের মনোযোগকেই ভালোবাসা বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত সে চরম বিপদের সম্মুখীন হয়। একটা খালি লাভ ট্যাঙ্ক মানুষকে কতটা বেপরোয়া করে তুলতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। ওয়েসলির ঘটনা সত্যি আমাদের ভাবতে বাধ্য করে যে শুধু দায়িত্ব পালন করলেই বা বস্তুগত চাহিদা পূরণ করলেই লাভ ট্যাঙ্ক ভরে না। ট্যাঙ্কটি ভরার জন্য নির্দিষ্ট উপাদানের প্রয়োজন। আর এখানেই আসে ভালোবাসার ভাষার ধারণাটি। হ্যাঁ, আসল পয়েন্ট এটাই। আমরা তো চাইলে আমাদের সঙ্গের লাভ ট্যাঙ্ক ভর্তি রাখতে পারি না যদি না আমরা তার নিজস্ব ভাষার ডায়ালেক্ট বা উপভাষাটি বুঝতে পারি। সোর্স অনুযায়ী মানুষের ভালোবাসার প্রধানত 5টি ভাষা রয়েছে। চলুন প্রথম ভাষাটি নিয়ে কথা বলা যাক, যেটি হল ইতিবাচক শব্দ বা ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন। ইতিবাচক শব্দ হল প্রশংসাসূচক আর উৎসাহভঞ্জক কথার ব্যবহার। অনেক মানুষের কাছে এই ভাষাটি অন্য যে কোনো কাজের চেয়ে বেশি শক্তিশালী। ওই স্ত্রীর কথাটাই ধরুন না, যিনি দীর্ঘ 9 মাস ধরে তার স্বামীকে বসার ঘর রং করার জন্য ক্রমাগত তিরস্কার করছিলেন। আচ্ছা, মানে শুধু বকাঝকা করছিলেন। হ্যাঁ, রোজ বলতেন, তুমি কবে রং করবে, তুমি কোনো কাজই করো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এর পেছনের মনস্তত্ত্বটা খেয়াল করুন। স্ত্রী ভাবছিলেন চাপ দিলে হয়তো স্বামী কাজটা করবেন। কিন্তু এভাবে বকাঝকা করে তো কখনোই কাজ হয় না। একদম। স্বামীর ভালোবাসার ভাষা যদি হয়ে থাকে ইতিবাচক শব্দ, তবে এই তিরস্কারগুলো তার লাভ ট্যাঙ্কটিকে প্রতিদিন আরও খালি করে দিচ্ছিল, ফলে কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে ওই স্ত্রী কৌশল বদলালেন। কি করলেন তিনি? স্বামী যখন একদিন নিজ উদ্যোগে ময়লা বাইরে ফেলে দিলেন, তখন স্ত্রী সেই কাজের খুব আন্তরিক প্রশংসা করলেন। আর এই ছোট্ট একটা ইতিবাচক শব্দ, একটুখানি স্বীকৃতি, জাদুর মতো কাজ করল। খুব দ্রুতই স্বামী নিজ উদ্যোগে বসার ঘর রং করে ফেললেন। এই ভাষাটি মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। দারুণ। অ্যালিসন নামের আরেক নারীর গল্প কিন্তু একই কথা বলে। অ্যালিসন সবসময় লেখালেখি করতে চাইতেন, তার ভেতরে অনেক প্রতিভা ছিল, কিন্তু তিনি কোনো সাহস পেতেন না। সেলফ ডাউট আর কি। হ্যাঁ, একদিন তার স্বামী তার লেখা একটা আর্টিকেলের ভীষণ প্রশংসা করেন। শুধু ওই সামান্য উৎসাহমূলক কথাটা অ্যালিসনের মস্তিষ্কে এমনভাবে কাজ করেছিল যে তিনি নিজের ওপর বিশ্বাস ফিরে পান, আর পরে একজন সফল লেখিকা হয়ে ওঠেন। একদম। কিন্তু সমস্যা হলো, সবার ভালোবাসার ভাষা তো আর ইতিবাচক শব্দ নয়। ঠিক। অনেকের কাছে শুধু মুখে বলা কথা খুব সস্তা মনে হতে পারে। তারা ভাবে, তুমি আমাকে ভালোবাসো সেটা তো মুখেই বলছো, কিন্তু আমাকে তো সময় দিচ্ছ না। আর এখানেই আমরা দ্বিতীয় ভাষায় চলে আসি, যেটা হলো নিবেদিত সময় বা কোয়ালিটি টাইম। এর অর্থ শুধু একসঙ্গে এক ছাদের নিচে থাকা বা পাশাপাশি বসে থাকা নয়, বরং সঙ্গীকে নিরবিচ্ছিন্ন ও সম্পূর্ণ মনোযোগ দেওয়া। তার মানে স্বামী স্ত্রী সোফায় বসে একসঙ্গে টিভি দেখছেন, এটাকে কিন্তু কোনোভাবেই নিবেদিত সময় বলা যাবে না। না, একদমই না। তারা শারীরিকভাবে কাছাকাছি আছেন ঠিকই, কিন্তু তাদের মনোযোগ পুরোপুরি টিভির দিকে। ঠিক এখানে মূল ব্যাপারটা হলো চোখের দিকে তাকিয়ে কথা বলা, মনোযোগের কেন্দ্রবিন্দুতে শুধু সঙ্গীকে রাখা। প্যাট্রিক আর তার স্ত্রীর ঘটনাটা এখানে খুব প্রাসঙ্গিক। প্যাট্রিকের স্ত্রী যখন সারাদিনের কাজের পর প্রচণ্ড মানসিক চাপ নিয়ে ঘরে ফিরে তার হতাশার কথা বলতেন, প্যাট্রিক তখন তাকে কেবল উপদেশ দিতেন। ও, এটা আমরা অনেকেই করি। হ্যাঁ, প্যাট্রিক বলতেন, তোমার বসের সাথে এভাবে কথা বলা উচিত ছিল, বা কাল গিয়ে এই কাজটা করে ফেলো। কারণ আমরা ভাবি কেউ সমস্যা নিয়ে এলে আমাদের বোধহয় চটজলদি একটা সমাধান দিয়ে হিরো হয়ে যেতে হবে, তাই না? আমরা লজিক দিয়ে পরিস্থিতি বিচার করতে শুরু করি। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। প্যাট্রিকের স্ত্রীর কিন্তু কোনো সমাধানের প্রয়োজন ছিল না। তার শুধু প্রয়োজন ছিল নিবেদিত সময় এবং একজন সহানুভূতিশীল শ্রোতার। শুধু শোনার মতো একজন দরকার ছিল। ঠিক। যখন প্যাট্রিক সমাধান দিচ্ছিল, তখন তার স্ত্রীর মনে হচ্ছিল প্যাট্রিক তার অনুভূতির কোনো মূল্য দিচ্ছে না, তাকে শুধু একটা প্রজেক্ট বা সমস্যা হিসেবে দেখছে, যা দ্রুত সমাধান করা দরকার। এখানে একটা ব্যাপার বলি, মানুষ যখন শুধু তার মনের ভার লাঘব করতে চায়, নিজের আবেগ ভাগ করে নিতে চায়, তখন অযাচিত উপদেশ দেয়াটা আসলে এক ধরনের অসহযোগিতা। একদম, খুব সুন্দর বলেছেন। এতে অন্তরঙ্গতা তৈরি হওয়ার বদলে উল্টো দূরত্ব তৈরি হয়। তাই এই ভাষায় কথা বলার প্রথম শর্ত হল শুনতে শেখা,
শুধু কান দিয়ে না, চোখ দিয়ে এবং মন দিয়ে শোনা। একদম তাই। এবার এমন কিছু মানুষের কথা ভাবুন যাদের কাছে শুধু কথা বলা বা সময় দেয়াটা যথেষ্ট নয়, তাদের কাছে ভালোবাসার বাস্তব প্রমাণ বা দৃশ্যমান প্রতীক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা। এটা হলো আমাদের তৃতীয় ভাষা, উপহার গ্রহণ বা রিসিভিং গিফটস। উপহারের কথা শুনলেই আমাদের মাথায় হয়তো দামি গয়না, গ্যাজেট বা বড় বড় সারপ্রাইজের কথা আসে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে উপহারের মূল্য টাকার অঙ্কে মাপা যায় না। না, এটা তো ভাবনার একটা দৃশ্যমান প্রতীক। ঠিক, উপহার হাতে নিয়ে একজন ভাবতে পারে যখন সে আমার থেকে দূরে ছিল তখন সে আমার কথা ভেবেছে, আর এই জিনিসটা তার প্রমাণ। ডমিনিকা দ্বীপের ফ্রেড নামের এক যুবকের কথা মনে পড়ছে এখানে। সে একটা সাধারণ কাঠের লাঠি উপহার দিয়েছিল, যা সে সমুদ্রের পাড় থেকে কুড়িয়ে পেয়েছিল। একটা কাঠের লাঠি? হ্যাঁ, কিন্তু সেই লাঠিটাই ছিল ভালোবাসার এক অসাধারণ প্রতীক, কারণ সে ওই লাঠিটা দেখে তার সঙ্গীর কথা ভেবেছিল। আবার ধরুন, উপহারের সবচেয়ে বড় রূপ হতে পারে নিজের উপস্থিতিকেও উপহার হিসাবে দেওয়া। এক স্বামীর ঘটনা জানা যায়, যিনি তার স্ত্রীর সন্তান জন্মদানের দিন হাসপাতালেই ছিলেন না। সে কি? কোথায় ছিলেন তিনি? তিনি সফটবল খেলতে চলে গিয়েছিলেন। ও মাই গড! তিনি হয়তো যুক্তি দিয়ে ভেবেছিলেন, আমি তো ডাক্তার নই, আমি থেকে কি করব। কিন্তু স্ত্রীর কাছে ওই মুহূর্তে স্বামীর উপস্থিতিটাই ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার। এই চরম ভুলের কারণে তাদের সম্পর্কে এমন এক দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়েছিল যা সহজে মোছার নয়। অবিশ্বাস্য। অন্যদিকে শিকাগোর জিম ও জিনের গল্পটি কিন্তু ঠিক এর উল্টো। তাদের বিয়ে প্রায় ১৫ বছর ধরে একদম নিষ্প্রাণ অবস্থায় ছিল। জিন ধরেই নিয়েছিলেন যে জিম তাকে ভালোবাসে না। ১৫ বছর, অনেক লম্বা সময়। হ্যাঁ, কিন্তু জিন যখন বুঝতে পারলেন জিনের ভাষা হল উপহার গ্রহণ, তখন তিনি ছোট ছোট জিনিস দেওয়া শুরু করলেন। একদিন কাজ থেকে ফেরার সময় কেনা একটা সাধারণ গোলাপ, আরেকদিন রাতে ফেরার সময় একটা পিৎজা বা বাচ্চাদের জন্য কুকিজ। খুবই সাধারণ জিনিস। হ্যাঁ, কিন্তু এই সামান্য কম দামি জিনিসগুলোই জিনের চোখে জিমের ভালোবাসার বিশাল প্রমাণ হয়ে দাঁড়ালো। কারণ ওই পিৎজা বা গোলাপটা শুধু একটা বস্তু ছিল না, ওটা ছিল একটা মেসেজ, আমি তোমার কথা মনে রেখেছি। এই ছোট ছোট উপহার তাদের নিষ্প্রাণ বিয়েতে যেন অলৌকিক পরিবর্তন নিয়ে এলো। দারুণ একটা গল্প। কিন্তু একটা উপহারও তো অর্থহীন হয়ে যেতে পারে যদি প্রতিদিনের জীবনে কোনো সাহায্য না পাওয়া যায়। আর এখানেই আমরা চতুর্থ ভাষায় প্রবেশ করছি, সেবামূলক কাজ বা অ্যাক্টস অফ সার্ভিস। এটা আসলে কি রকম? এর মানে হল সঙ্গীর ভার লাঘব করার জন্য কোনো কাজ করে দেওয়া। ঘর পরিষ্কার করা, বাসন মাজা, বাচ্চার ডাইপার বদলানো। এগুলো শুনতে খুব রোম্যান্টিক না লাগলেও যাদের ভাষা এটি, তাদের কাছে এই কাজগুলোই ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। মার্ক আর মেরির গল্পটি এর সবচেয়ে চমৎকার উদাহরণ। আচ্ছা, তাদের ক্ষেত্রে কি হয়েছিল? বিয়ের আগে মার্ক মেরিকে সব কাজে সাহায্য করত, কিন্তু বিয়ের পর সে পুরোপুরি বদলে যায়। সে তার বাবার প্রাচীনপন্থী মডেল অনুসরণ করা শুরু করে, যেখানে মনে করা হতো পুরুষরা ঘরের কাজ করে না, সেটা শুধু নারীদের দায়িত্ব। মানে মার্ক ভেবেছিল সে তার বাবার মতো ঐতিহ্যবাহী ভূমিকা পালন করছে। সে এটাকে খুব স্বাভাবিক একটা বিষয় হিসেবে ধরে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু মেরির মস্তিষ্কে ব্যাপারটা অন্যভাবে ধরা দিচ্ছিল। মেরির ভালোবাসার ভাষা ছিল সেবামূলক কাজ। তাই মার্ক যখন সাহায্য করা বন্ধ করে দিল, মেরির কাছে মনে হলো মার্ক তাকে আর ভালোবাসে না। স্বাভাবিক। সে নিজেকে একজন স্ত্রী নয়, বরং একজন অবহেলিত পরিচারিকা বা কাজের লোক ভাবতে শুরু করল। তার ভেতরে প্রচণ্ড ক্ষোভ জমা হতে লাগল। পরে তারা এই সমস্যার সমাধান করল খুব চমৎকার একটা উপায়ে। কি উপায়? তারা একে অপরের জন্য নির্দিষ্ট সেবামূলক কাজের তালিকা তৈরি করল। মেরি চায়েল মার্ক যেন প্রতিদিন বিছানা গোছায় আর বাচ্চার ডাইপার বদলায়, আর মার্কও কিছু ছোট ছোট কাজ চাইল। যখন তারা একে অপরের তালিকা ধরে কাজ করা শুরু করল, মার্ক যখন তার ওই পুরুষতান্ত্রিক মডেল থেকে বেরিয়ে এসে কাজগুলো করতে শুরু করল, তখনই মেরি আবার সেই হারানো ভালোবাসাটা অনুভব করতে শুরু করল। অসাধারণ। এ ব্যাপারটা বোঝাতে আমি একটা রূপক ব্যবহার করতে চাই। হ্যাঁ, বলুন। ধরে নিন আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে চমৎকার একটা গরুর মাংসের স্টেক রান্না করলেন। আপনার চেষ্টা বা আন্তরিকতায় কোনো খাদ নেই। এরপর সেটা আপনি পরিবেশন করলেন এমন একজনকে যিনি জন্মগতভাবে নিরামিষভোজী। হা, আর সেই নিরামিষভোজী মানুষটা ভাবছে আপনি তাকে চেনেনই না বা তার মূল্যবোধের কোনো তোয়াক্কাই করেন না। ঠিক তাই।
এখানে রাঁধুনি হতাশ হচ্ছে কারণ তার এত কষ্ট কেউ মূল্য দিচ্ছে না, আর নিরামিষভোজী মানুষটা হতাশ হচ্ছে কারণ সে নিজেকে চরম অবহেলিত মনে করছে। দুজনেই ক্লান্ত। একদম তাই। ভালোবাসার ক্ষেত্রেও আমরা প্রায়ই এই ভুলটা করি। আমরা নিজের ভাষায় সঙ্গীকে ভালোবাসা দিই আর অবাক হয়ে ভাবি সে কেন খুশি হচ্ছে না। আমরা তাকে দোষারোপ করি অকৃতজ্ঞ বলে। অথচ আসল সমস্যা হল ভাষা বা খাবারটাই সম্পূর্ণ ভুল। দারুণ বলেছেন। এবার চলুন পঞ্চম ভাষায় যাই, যেটি মানুষের একটা অত্যন্ত মৌলিক এবং আদিম চাহিদা, শারীরিক স্পর্শ বা ফিজিক্যাল টাচ। অনেকেই এটাকে শুধু শারীরিক বা রোম্যান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করেন। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা হতে পারে পিঠে হালকা হাত রাখা, হাত ধরে হাঁটা বা ক্ষণিকের জন্য একটু জড়িয়ে ধরা। পিট এবং প্যাটসির ঘটনাটি এখানে খুব শিক্ষণীয়। বিয়ের বেশ কয়েক বছর পর প্যাটসি কাজের চাপে এতটাই ক্লান্ত থাকত যে সে পিটকে স্পর্শ করা কমিয়ে দেয়। প্যাটসি যুক্তিভাবেই ভেবেছিল বিয়ের এত বছর পর এতটা ক্লান্তির মধ্যে এসব ছোটখাটো স্পর্শের আর কি দরকার। হ্যাঁ, মানুষ তো টায়ার্ড থাকতেই পারে। কিন্তু পিটের ভালোবাসার ভাষা ছিল শারীরিক স্পর্শ। প্যাটসি যখন তাকে ছোঁয়া বন্ধ করে দিল, পিটের মস্তিষ্ক সিগন্যাল দিল যে প্যাটসি আমাকে আর আকর্ষণীয় মনে করে না, সে আমাকে ভালোবাসে না। ও, তার মানে সে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। একদম। সে মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিজেকে গুটিয়ে নেয়। সে প্যাটসির দিক থেকে মুখ ফিরিয়ে কম্পিউটারে বেশি সময় কাটাতে শুরু করে। দূরত্ব বাড়তে থাকে। পরে প্যাটসি যখন বিষয়টি বুঝতে পারল এবং আবার ছোট ছোট স্পর্শের মাধ্যমে, যেমন যাওয়ার সময় পিঠে হাত রাখা বা একটু জড়িয়ে ধরা, এগুলোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ শুরু করল, তখন পিটের আচরণ পুরোপুরি বদলে গেল। তার মানে শারীরিক স্পর্শ যাদের ভাষা, তাদের কাছে একটা ছোট্ট আলিঙ্গন যে কোনো দামি উপহার বা ঘণ্টার পর ঘণ্টা কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ঠিক বলেছেন। এই 5টি ভাষা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়। সম্পর্কের পরিস্থিতি অনেক সময় এতটাই তিক্ত হয়ে যায় যে সঙ্গীকে সহ্য করাই কঠিন মনে হয়। তখন কি হবে? এই পর্যায়ে অপছন্দের মানুষকেও ভালোবাসা বা লাভিং দি আনলাভেবল নামক একটা অত্যন্ত শক্তিশালী ধারণার কথা সোর্সে বলা হয়েছে। অ্যান এবং গ্লেনের উদাহরণটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লেন সবসময় অ্যানের সমালোচনা করত, সারাক্ষণ নেতিবাচক কথা বলত। অ্যান তাকে আক্ষরিক অর্থে ঘৃণা করতে শুরু করেছিল। মানে সম্পর্ক একদম খাদের কিনারায় চলে গেছিল। হ্যাঁ, অ্যানের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ডিভোর্সের কথা ভাবছিল। কিন্তু সে একটা সাহসী সিদ্ধান্ত নেয়, 6 মাসের একটা পরীক্ষা। সে ঠিক করে গ্লেনের ভালোবাসার ভাষাগুলো, যেগুলো ছিল শারীরিক স্পর্শ আর ইতিবাচক শব্দ, সে নিজে থেকে চর্চা শুরু করবে। যদিও তার ভেতরে গ্লেনের জন্য বিন্দুমাত্র কোনো ইতিবাচক অনুভূতি অবশিষ্ট ছিল না। একদম না। অ্যান ইচ্ছাকৃতভাবে গ্লেনের প্রশংসা করা শুরু করে, তাকে স্পর্শ করে। দাঁড়ান, এখানেই আমার একটু খাটকা লাগছে। চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে দেখি। মানে যখন নিজের ভেতরে চরম ক্ষোভ বা বিরক্তি কাজ করছে, তখন ভালোবাসার অভিনয় করাটা কি ভণ্ডামি নয়? এটা অনেকেই ভাবেন। যে মানুষটা রোজ সমালোচনা করছে তাকে মিথ্যে প্রশংসা করাটা কি নিজের সাথে প্রতারণা বা প্রচণ্ড মানসিক চাপের কারণ হতে পারে না? আপনার এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং অনেকে এই দ্বন্দ্বটা অনুভব করেন। কিন্তু এখানে ভালোবাসার অভিনয় করা আর ইচ্ছাকৃতভাবে ভালোবাসার সিদ্ধান্ত নেওয়া, এই দুটোর মধ্যে সূক্ষ্ম কিন্তু বিশাল একটা মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। সেটা কিরকম? আপনি যখন সঙ্গীর মঙ্গলের জন্য, সম্পর্কটা বাঁচানোর জন্য কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন সেটা অভিনয় বা ভণ্ডামি নয়। সেটা হলো আপনার একটা সচেতন চয়েস বা নির্বাচন। আপনি দাবি করছেন না যে আপনার ভেতরে প্রবল রোম্যান্টিক আবেগ কাজ করছে, বরং আপনি মেনে নিচ্ছেন যে আবেগটা মরে গেছে, কিন্তু আপনি সম্পর্কটা পুনরুজ্জীবিত করার স্বার্থে প্রথম পদক্ষেপটি নিচ্ছেন। আচ্ছা, বুঝতে পারছি। এর পেছনের মনস্তত্ত্ব হল, আমরা যখন ইতিবাচক কাজ করতে থাকি, তখন সেই কাজগুলো ধীরে ধীরে আমাদের নিজেদের ভেতরেও ইতিবাচক অনুভূতির জন্ম দেয়। অ্যান যখন গ্লেনকে প্রশংসা করছিল, তখন সে ভণ্ডামি করেনি, সে সম্পর্ক বাঁচানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। আর তার রেজাল্ট কি হলো? অ্যানির এই কাজের ফলে গ্লেনের খালি ট্যাঙ্কটি ভরতে শুরু করে, আর যখন গ্লেনের ট্যাঙ্ক ভরতে শুরু করল, তখন তার আচরণও নরম হতে শুরু করল। গ্লেনের আচরণ যখন বদলাতে শুরু করল, তখন অ্যানের ভেতরেও গ্লেনের প্রতি জেনুইন ভালোবাসা আবার ফিরে এলো। ভালোবাসা শুধু একটা স্বয়ংক্রিয় অনুভূতি নয়, এটা একটা সচেতন চর্চা। তার মানে দাঁড়াচ্ছে, অনুভূতি সব সময় কাজের জন্ম দেয় না, বরং অনেক সময় কাজই অনুভূতির জন্ম দেয়।
এটা সত্যি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতন একটা ব্যাপার। একদম তাই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম তার সারমর্ম টানলে দাঁড়ায় ভালোবাসা বিয়ের পর হঠাৎ করে কোথাও হারিয়ে যায় না। হানিমুনের ঘোর কেটে যাবার পর আমরা অবচেতন অবস্থা থেকে সচেতন অবস্থায় ফিরে আসি। ডোপামিনের প্রভাব কমে যাবার পর আমাদের একে অপরের ভালোবাসার ভাষা শেখার এবং প্রতিদিন সেই ভাষায় কথা বলার আসল পরীক্ষাটি শুরু হয়। একদম ঠিক। সঙ্গীর ইমোশনাল লাভ ট্যাঙ্ক ভর্তি রাখাটা কোনো এককালীন কাজ নয়, এটা একটা দৈনন্দিন অভ্যাস। সঙ্গীর ভাষা চিনে নিয়ে সেই অনুযায়ী আচরণ করাই হল সফল সম্পর্কের চাবিকাঠি। কিন্তু একটা কথা, এখন আমাদের মনে হতে পারে আমরা আমাদের সঙ্গীর ভালোবাসার ভাষা চিনব কিভাবে? এর সবচেয়ে বড় সূত্রটি লুকিয়ে আছে মানুষের অভিযোগের মধ্যে। মানুষ সবচেয়ে বেশি সমালোচনা বা অভিযোগ সেই বিষয়েই করে যে বিষয়ে তার ভালোবাসার অভাব সবচেয়ে প্রবল। ধরুন কেউ যদি সারাক্ষণ অভিযোগ করে, তুমি আমাকে একদম সময় দাও না, সারাক্ষণ ফোন নিয়ে বা কাজে ব্যস্ত থাকো, এর মানে হলো তার ভালোবাসার ভাষা সম্ভবত নিবেদিত সময়। ঠিক তাই। আবার কেউ যদি বলে, আমি সারা দিন গাধার মতো খাটি আর তুমি তো ঘরের কোনো কাজেই আমাকে সাহায্য করো না, তার মানে তার ভাষা হলো সেবামূলক কাজ। বাহ, দারুণ পয়েন্ট। অর্থাৎ সমালোচনাই হলো ভালোবাসার ভাষার সবচেয়ে বড় নির্দেশক। আমরা প্রায়ই সঙ্গীর সমালোচনা শুনে বিরক্ত হই, রেগে গিয়ে ঝগড়া করি, নিজেদের ডিফেন্ড করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি এই সমালোচনার পেছনের আসল কান্নাটা শুনতে পাই, যদি বুঝতে পারি যে সে আসলে আমাদের আক্রমণ করছে না, বরং তার খালি লাভ ট্যাঙ্ক পূরণের জন্য আকুতি জানাচ্ছে, তাহলে সম্পর্ক সমাধানের পথ অনেক সহজ হয়ে যায়। এটা সত্যিই একটা চমৎকার দৃষ্টিভঙ্গি। যদি আমাদের সঙ্গীর অভিযোগ তার না পাওয়া ভালোবাসার ভাষা প্রকাশ করে, তবে একটু ভেবে দেখুন তো, আমরা নিজেরা সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে অভিযোগ করি? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আমরা সবসময় আমাদের সঙ্গীকে কোন কথাটা বলে দোষারোপ করি? আমাদের নিজেদের সেই দীর্ঘস্থায়ী অভিযোগগুলোর দিকে একটু খেয়াল করলেই হয়তো আমরা বুঝতে পারব আমাদের নিজেদের ইমোশনাল লাভ ট্যাঙ্কটার কী অবস্থা। বিয়ের পর ভালোবাসা কোথায় হারিয়ে যায়, ওই বিমানযাত্রীর এই প্রশ্নের উত্তর আসলে লুকিয়ে আছে ওই অভিযোগের সূত্রই। ভালোবাসা কোথাও হারায় না, তা শুধু ভুল ভাষায় বলা হতে থাকে। একদম। খুঁজে পাব। আজ এই পর্যন্তই। আশা করি এই আলোচনাটি আপনাদের সম্পর্কে নতুন আলো ফেলবে। কথা হবে পরবর্তী কোনো গভীর আলোচনায়।